সবাই দেখতে পাচ্ছ স্লাইড? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমাদের ক্লাস শুরু করি। আর কয়েকটা অঙ্গাণু আছে, এই কয়েকটা অঙ্গাণু পরে আমরা কোশ্চিনে চলে যাব। কোশ্চিন কয়েকটা নমুনা কোশ্চিন আমরা দেখব। তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলটন। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে কঙ্কাল গঠনকারী প্রোটিন নির্মিত তন্তুময় অংশবিশেষই হলো কোষীয় কঙ্কাল। তাহলে কোষের সাইটোপ্লাজমে প্রোটিন নির্মিত তন্তুময় অংশগুলোই হলো কোষীয় কঙ্কাল। বিজ্ঞানী কোর্টজফ 1928 সালে প্রথম সাইটোস্কেলটন শব্দটি ব্যবহার করেন। এটি মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে গঠিত। তাহলে যে তিন ধরনের যে অঙ্গাণু আছে এরা সবাই হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। এই ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোই মূলত কোষীয় কঙ্কাল গঠন করে। প্রথমেই আমরা আসবো মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলসে আসবো আমরা। তাহলে সকল ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে প্রাপ্ত অতি সূক্ষ্ম ফাঁপা নলাকৃত অংশকেই মাইক্রোটিবিউল বলে। গঠন: মাইক্রোটিবিউলসের ব্যাস সাধারণত 10 থেকে 20 মিলিমাইক্রন। এর গঠন উপাদানের অধিকাংশই টিবিউলিন নামক গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। টিবিউলিন দুই ধরনের হয়, একটা হলো আলফা টিবিউলিন আর একটা হলো বিটা টিবিউলিন নামক দুই প্রকার প্রোটিন দ্বারা মাইক্রোটিবিউলস গঠিত। সিলিয়া ও ফ্লাজেলা এদের প্রধান গঠন একক। স্নায়ুতন্তুতে এরা কোষের অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর সজ্জিত থাকে। তাহলে এটা হলো মাইক্রোটিবিউলসের গঠন। আমরা এবার কাজে যাব। এরা ফ্লাজেলা ও সিলিয়ার আন্দোলনে সাহায্য করে। এরা কোষ বিভাজনের সময় মাকতন্তু গঠন করে এবং ক্রোমোজোমকে বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে সাহায্য করে। এরা পানি ও খনিজ পদার্থের অণুর অন্তঃকোষীয় পরিবহনে ভূমিকা রাখে। কোষের আকৃতি দান ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানে এরা অংশ নেয়। এরা উদ্ভিদ কোষের সাইটোকঙ্কাল হিসেবে কাজ করে। সাইটোপ্লাজমের আবর্তন গতি নিয়ন্ত্রণে সাহায্য করে। মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্দেশ করে। সেল মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন ও অন্যান্য ক্ষুদ্রাঙ্গের সাথে যুক্ত থেকে এদের সাথে যোগাযোগ ও পরিবহন কাজে সাহায্য করে। কোষীয় অঙ্গাণুগুলোর অবস্থান ও বিস্তার নিয়ন্ত্রণ করে। এরা প্রাণী কোষে সেন্ট্রিওল গঠনে সাহায্য করে। তাহলে আমরা মাইক্রোটিবিউল সম্পর্কে জানলাম। এটা একটা ছোট অঙ্গাণু, এর গঠন কাজ কম। আমরা এবার আরেকটা যাব। কোষীয় কঙ্কাল গঠনে আরেকটা অঙ্গাণু ভূমিকা রাখে, তার নাম মাইক্রোফিলামেন্ট। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে প্রোটিন দিয়ে তৈরি যেসব অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু কোষের চলনে অংশগ্রহণ করে তাদের মাইক্রোফিলামেন্ট বা অনুতন্তু বলে। বিজ্ঞানী প্যালেভিজ 1974 সালে প্রথম কোষে এদের অবস্থান লক্ষ্য করেন। এদেরকে অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয়। অবস্থান: প্রায় সব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমীয় মাতৃকায় কোষঝিল্লির নিচে মাইক্রোভিলি, ক্ষরণ কোষ, পেশি কোষ প্রভৃতিতে এরা অবস্থান করে। মাইক্রোফিলামেন্টের গঠন: এটি সরু, লম্বা, সংকোচনশীল ও পেঁচানো দ্বিতলী ও নিরেট। এদের ব্যাস 30 থেকে 60 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। এরা অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দিয়ে গঠিত। কাজ: এরা সাইটোপ্লাজমীয় চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এরা কোষের আকৃতি দান করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশ নেয়, পেশিতন্তুর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, কোষের সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনে সাহায্য করে, কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তনে অংশ নেয়। তাহলে এইগুলো আরেকটা অঙ্গাণু, মাইক্রোফিলামেন্ট। আমরা এবার আরেকটা কোষীয় কঙ্কাল গঠনে আমরা আরো একটা অঙ্গাণু ভূমিকা জানবো, সেটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হলো মাইক্রোটিবিউলস ও মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী এক ধরনের তন্তু। এদের ব্যাস প্রায় 10 ন্যানোমিটার পর্যন্ত হয়। এগুলো প্রোটিন দ্বারা তৈরি।
বিভিন্ন কোষে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট লক্ষ্য করা যায়। এরা কোষের আকৃতি দান ও যান্ত্রিক দ্রুতা প্রদানে অংশ নেয়, কোষের বিভিন্ন অঙ্গাণুকে যথাস্থানে রাখতে সাহায্য করে। আসলে মূলত এই যে সাইটোকঙ্কাল গঠনের যে অঙ্গাণুগুলো কাজ করে, এদের কাজ মোটামুটি প্রায় একই ধরনের। ম্যাক্সিমাম কোষের আকৃতি প্রদান ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এই কাজটা 3টার ক্ষেত্রে দেওয়া যায়। আমরা এবার যাব কোষ গহ্বর। ভ্যাকুওল সাইটোপ্লাজমের মধ্যে যে একক আবরণী বেষ্টিত কোষরস পূর্ণ থলির মতো কিছু কিছু অংশ বিক্ষিপ্তভাবে বা একত্রে অবস্থান করে তাদের কোষ গহ্বর বলে। আবিষ্কার স্প্যালানজানি কোষ গহ্বর আবিষ্কার করেন 1835 সালে। অবস্থান: এরা প্রবীণ কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে, নতুন কোষে এরা সাধারণত থাকে না। আকার: এদের নির্দিষ্ট কোনো আকার নাই। প্রাণী কোষের ভ্যাকুওল বা গহ্বর ছোট, উদ্ভিদ কোষের ভ্যাকুওল আকারে বড় হয়। সংখ্যা: এদের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। প্রাণী কোষে কোষ গহ্বরের সংখ্যা বেশি যেহেতু আকৃতিতে ছোট হয়, এবং উদ্ভিদ কোষে এদের সংখ্যা কম, একটাও থাকতে পারে, দুইটা, তিনটা। যদি অনেক বড় থাকে তাহলে একটা থাকবে, আর যদি মাঝারি আকৃতি থাকে তাহলে দুইটা বা তিনটা কোষ গহ্বর থাকতে পারে। উৎপত্তি: ভ্যাকুওলের উৎপত্তি সম্পর্কে নানা মত চালু আছে। যেমন সিস্টার্নি ছিল এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকার যে সিস্টার্নি, এই সিস্টার্নি প্রকৃতির এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে উৎপত্তি হতে পারে। আবার গোলজি দ্রব্যের মধ্যে আমরা দেখেছিলাম যে সিস্টার্না ছিল। তাহলে গোলজি দ্রব্যের যে সিস্টার্নাগুলো প্রসারণের কারণেও এরকম কোষ গহ্বর তৈরি হতে পারে। গঠন: কোষ গহ্বরের যে বাইরে যে লেয়ারটা বা আবরণটা রয়েছে সেটাকে আমরা বলবো টনোপ্লাস্ট। তাহলে কোষ গহ্বরের আবরণের নাম হবে টনোপ্লাস্ট। তাহলে প্রতিটি গহ্বর টনোপ্লাস্ট নামক এক প্রকার সাইটোপ্লাজমীয় আবরণী দ্বারা বেষ্টিত থাকে, আর গহ্বরগুলো কোষ রস নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। কখনো কখনো কয়েকটি গহ্বর মিলে একটি বড় গহ্বরে পরিণত হয়। এছাড়া কোষ গহ্বরগুলোর মাঝে পানি, কার্বোহাইড্রেট দ্রব্য সঞ্চিত থাকে। তাহলে এই ছিল গঠন। প্রকারভেদ: কোষরস এর হাইড্রোজেন আয়নের তীব্রতার পরিমাণ অনুযায়ী গহ্বর দুই প্রকার। একটা হলো ক্ষারকীয় আর একটা হলো অম্লীয়। ঠিক আছে, যদি কোষ গহ্বরের ভিতরে যে রসগুলো আছে সেখানে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেড়ে যায় তাহলে হবে অম্লীয়, আর যদি কম থাকে হ্যাঁ সেটা হবে ক্ষারকীয়। কাজ: প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় পদার্থ জমা রাখে, কোষ রসে খাদ্যবস্তু সঞ্চিত থাকে, কোষের রস স্ফীত চাপ নিয়ন্ত্রণ করে, নিম্ন শ্রেণীর জীবের রেচন অঙ্গ হিসেবেও কোষ গহ্বর কাজ করতে পারে। প্রাণী কোষে এরা পানির সমতা রক্ষা করে। তাহলে এই ছিল হলো কোষ গহ্বরের গঠন, কাজ। আমরা আরো একটা অঙ্গাণু যাব, এই অঙ্গাণুর নাম হলো সেন্ট্রোজোম। আচ্ছা, তোমাদের মধ্যে কোনো সমস্যা আছে যে সাইটোকঙ্কাল আমি পড়ালাম বা কোষীয় কঙ্কাল আর কোষ গহ্বর, হ্যাঁ এগুলো ছোট ছোট ইনফরমেশন, এগুলোর গঠন কাজ খুব সংক্ষিপ্ত আকারে পড়তে হবে তোমাদের, ঠিক আছে? আরো একটা ছোট অঙ্গাণু সেটা হলো সেন্ট্রোজোম। প্রাণী কোষে নিউক্লিয়াসের পাশে অবস্থিত কোষ বিভাজনের সময় স্পিন্ডল সৃষ্টিতে সমর্থ এক ধরনের সাইটোপ্লাজমীয় গোলাকার ঘন বস্তুটাকে একে সেন্ট্রোজোম বলে। আবিষ্কার 1887 সালে ভন বেন্ডেন সর্বপ্রথম প্রাণী কোষে এর অস্তিত্ব লক্ষ্য করলেও 1888 সালে টি বোভেরি এর নামকরণ করেন। অবস্থান: সেন্ট্রোজোম স্থিতিশীল নিউক্লিয়াসের কাছে কোষের এক মেরুতে অবস্থান করে। এটা প্রাণী কোষে থাকবে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। তাহলে তবে সকল প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে।
প্রাণী কোষের বিভাজনের সময় এটি স্পষ্ট দেখা যায়। কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমের ভিতর সেন্ট্রিওল নামে দুটো দানা দেখা যায়। উৎপত্তি: সেন্ট্রিওল সাধারণত একইভাবে থাকে, কিন্তু কোষ বিভাজনের পূর্বে এদের দ্বিত্বকরণ ঘটে। হ্যাঁ, কোষ বিভাজনের সময় কোনো কোষে যদি সেন্ট্রিওল দুটো থাকে, তাহলে কোষ বিভাজনের সময় তখন চারটে হয়ে যাবে, এরকম। তো এদের আকার সাধারণত গোল বা বৃত্তাকার হয়। গঠন: সেন্ট্রোজোমের সাবমর্টনিক পদার্থ কাইনোপ্লাজম নামে পরিচিত। কাইনোপ্লাজমে দুটো অংশ দেখা যায়, একটা হলো সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার হলো সেন্ট্রোজোমের সাইটোপ্লাজম। সেন্ট্রোজোম যে এটা আছে, অঙ্গাণুটা আছে, তার সাইটোপ্লাজমটা হলো সেন্ট্রোস্ফিয়ার। প্রতিটি সেন্ট্রোজোমে সেন্ট্রিওলের সংখ্যা দুটো বা একটা। সেন্ট্রিওল আরএনএ, ডিএনএ, প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত হয়। অবস্থান: সেন্ট্রিওল সাধারণত নিউক্লিয়াসের খুব কাছে অবস্থান করে। প্রাণী কোষ বিভাজনকালে সেন্ট্রিওল দুটি বিভাজিত হয়ে নিউক্লিয়াসের দুই মেরুতে অবস্থান করে। আমরা আগে বলেছিলাম যে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল এগুলো প্রাণী কোষে থাকবে। তাহলে প্রাণী কোষ যখন বিভাজিত হয়, তখন সেন্ট্রিওল দুটা বিভাজিত হয়ে নিউক্লিয়াসের দুই মেরুতে অবস্থান করে। সিলিয়া ও ফ্লাজেলাযুক্ত কোষে সেন্ট্রিওল এদের মূল দেশে অবস্থান করে, তখন এদের বেসাল বডি বা কাইনেটোজোম বলে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে ছত্রাক, কিছু ছত্রাক বা সিলিয়া বা ফ্লাজেলাযুক্ত শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম ইত্যাদির কোষে এবং অধিকাংশ প্রাণী কোষে সেন্ট্রিওল পাওয়া যায়। আদি কোষে ডায়াটম, ইস্ট, অ্যাঞ্জিওস্পার্ম, স্তন্যপায়ী প্রাণীর লোহিত কণিকা, অনুচক্রিকায় সেন্ট্রিওল থাকে না। তাহলে এগুলো অনেক যে আছে, জীবকোষ আছে, হ্যাঁ, যেগুলোতে সেন্ট্রিওল আবার থাকবে না। স্নায়ু কোষে সেন্ট্রিওল নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কোষে এদের সংখ্যা দুটি এবং দুটি সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলা হয়। কাজ: প্রাণীদেহে কোষ বিভাজনে অংশ নেয়, অনেক সময় ক্রোমোজোমের গঠন ও চলনে সাহায্য করে, অনুনালিকা গঠন করে। তো আজকে আমরা যে অঙ্গাণুগুলো পড়ালাম, এই অঙ্গাণুগুলো সবগুলো অঙ্গাণুই হলো তোমার সিকিউ এ সাধারণত আসে না। হ্যাঁ, আসলে এটা জ্ঞানমূলক আসতে পারে বা এমসিকিউ এ আসতে পারে। ঠিক আছে, এই জন্য এগুলো এগুলো জাস্ট অত গুরুত্ব সহকারে না পড়লেও হবে, জাস্ট এমনি দুইবার বা একবার এরকম এটা পড়ে যাবা। এগুলো এমসিকিউ বেশি দেয়, আর জ্ঞানমূলক কোশ্চেনে হয়তো আসতে পারে। যেমন আমি একটা কোশ্চেন করতে বলি, সেন্ট্রোস্ফিয়ার কি? তাহলে সেন্ট্রোস্ফিয়ার কি, অ্যান্সার হবে কি, সেন্ট্রোজোমে সাইটোপ্লাজমকে আমরা বলবো সেন্ট্রোস্ফিয়ার। বা সাধারণত একটা কোষে কয়টি সেন্ট্রিওল থাকতে পারে? তখন আমরা অ্যান্সার বলবো দুইটি, এরকম। আচ্ছা, এবার আমরা চলে যাই। তাহলে আমাদের আজকে যে অঙ্গাণুগুলো পড়ালাম, এই অঙ্গাণুগুলোর মধ্যে কারো কোথাও আছে, সমস্যা আছে? আজকে আমরা অঙ্গাণুগুলো পড়ালাম কোষীয় কঙ্কাল, একটা কোষ গহ্বর, আর একটা পড়াচ্ছি সেন্ট্রোজোম। স্যার দ্বিতত্বকরণ। হ্যাঁ, দ্বিত্বকরণ। দ্বিত্বকরণ মানে যদি সংখ্যায় দুইটা থাকবে, একটা থাকলে দুইটা হয়ে যাবে, দুইটা থাকলে চারটা হয়ে যাবে। হ্যাঁ, এটাকে বলা হয় দ্বিত্বকরণ। হ্যাঁ, যেমন সেন্ট্রিওল সাধারণত কোষে থাকে দুইটা, কোনো কোনো কোষের সংখ্যা বেশি থাকতে পারে, তবে বেশিরভাগ কোষে সেন্ট্রিওল থাকবে দুইটা। তাহলে দুইটা থাকলে কোষ বিভাজনের সময় বা এক কোনো দুটো থাকলে ওটা হয়ে যাবে চারটা। হ্যাঁ, এরকম দ্বিত্বকরণ মানে দুইটি, মানে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া বা ডুপ্লিকেশন। আচ্ছা, এবার আমরা নমুনা কোশ্চেনে যাই। সবাই নমুনা যে চিত্রটা আছে সবাই একটু খেয়াল করো। চিত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে এ আর নিচে দেওয়া আছে বি। তাহলে এ যে লেবেলিংটা করা আছে, এই এ লেবেলিংটা কি হতে পারে? এর যে লেবেলিংটা করা আছে এটা কি? হ্যাঁ, বলো। কোষ প্রাচীর। কোষ প্রাচীর। কোষ প্রাচীর। আর বি লেবেলিং করা আছে, সেটা কি নাম হবে? গোলাপি, গোলাপি কালার দিয়ে
আঁকানো আছে, গোলাপি যে লেয়ারটা, এই লেয়ারটা বি, এই লেয়ারটার নাম কি হবে? এই অংশটার নাম কি হবে কেউ বলতে পারবা? না স্যার। বি বি প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, গুড, হ্যাঁ হয়েছে, বি হলো প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এখন আমরা ক নম্বরে যাই, কোষীয় অঙ্গাণু কাকে বলে? কেউ কি বলতে পারবা কোষীয় অঙ্গাণু কাকে বলে? বলতে পারবা কোষীয় অঙ্গাণু কাকে বলে? না স্যার। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, কোষীয় অঙ্গাণুর সংজ্ঞাটা আমি এর আগে বলেছি, হ্যাঁ, আর সম্ভবত মনে হয় প্রথম ক্লাস যেদিন সেদিনই সম্ভবত বলেছি এবং সংজ্ঞাও দেওয়া আছে। তো প্রথম ক্লাসটা একটু দেখো খেয়াল করে, ওখানে বলা আছে। আবার আমি বলছি যে কোষের সাইটোপ্লাজমের ভেতরে বিদ্যমান সজীব, নির্দিষ্ট আকৃতির, নির্দিষ্ট কাজ, ঠিক আছে, বিশিষ্ট অঙ্গাণুকে কোষীয় অঙ্গাণু বলে। তাহলে কি কি বললাম? কোষের সাইটোপ্লাজমের ভেতরে বিদ্যমান সজীব, অবশ্যই সজীব হতে হবে, নির্দিষ্ট আকৃতির হতে হবে এবং নির্দিষ্ট কাজ বিশিষ্ট অঙ্গাণুকে কোষীয় অঙ্গাণু বলে। যেমন মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া হলো সজীব, আবার এর আকৃতি আছে নির্দিষ্ট, কাজও আছে নির্দিষ্ট, তাই না? তাহলে এই হলো কোষীয় অঙ্গাণু। খ নম্বর, কোষের সুইসাইডাল স্কোয়াডের কাজগুলো লিখুন। এখানে খ নম্বর মানে হলো অনুধাবনমূলক কোশ্চেন। অনুধাবনমূলক কোশ্চেনে হ্যাঁ একটা লুকায়িত কোশ্চেন থাকবে আর আরেকটা হলো প্রকাশিত কোশ্চেন থাকবে। তাহলে খ নম্বরটা তোমরা কি বুঝতেছো বলো দেখি? সুইসাইডাল স্কোয়াডের কাজগুলো লিখো। সবাই তাহলে কি লিখবা বলো তো? এখানে কি কি লিখবা? ক নম্বর কোশ্চেন কি আগে প্রথমে সুইসাইডার কি ওইটা লিখবো। হ্যাঁ, আর কাজগুলো কি সেটা লিখবা। তাহলে কোষের সুইসাইডাল স্কোয়াড কে বলো তো? যেটাকে আমরা বলি বাংলায় আত্মঘাতী থলিকা। তাহলে কোষের আত্মঘাতী থলিকা কোনটি? লাইসোজোম। লাইসোজোম, গুড। তাহলে এখন লাইসোজোম আমরা কেন আত্মঘাতী থলিকা সেটাও আমরা বলবো, যে লাইসোজোমের ভিতরে তোমার কিছু ল্যাবিলাইজার নামক উপাদান থাকে। এরা আহ, কোষ যখন তীব্র খাদ্যাভাব অনুভব করে তখন এই ল্যাবিলাইজার গুলো লাইসোজোমের ভিতরের উপাদানগুলোকে, এনজাইমগুলোকে বের করে দেয়। ফলে কি হয়, কোষীয় অঙ্গাণুগুলো নষ্ট হয়, একসময় কোষটি পরিপাক হয়ে যায়। এই জন্য লাইসোজোমকে সুইসাইডাল স্কোয়াড বলে। আর কাজগুলো লিখে দেবা, লাইসোজোমের দুইটা কাজ লিখে দিবা, তাই না? এবার আসো গ নাম্বার। গ নাম্বারে কি বলছে? এ অংশটির ভৌত গঠন লিখো। তাহলে এই মানে আমরা কি কি জানলাম? এই অংশটি কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের ভৌত গঠন লিখতে বলছে। তাহলে কোষ প্রাচীরের ভৌত গঠন মানে কোনগুলো বলো তো? কোষ প্রাচীরের ভৌত গঠন মানে কোনগুলো? মানে এই তিনটি পর্দা দিয়ে গঠিত। এটা মধ্য পর্দা, প্রাথমিক স্তর, সেকেন্ডারি স্তর আর মধ্য পর্দা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা ছিল মধ্য পর্দা, তারপরে ছিল প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তখন তোমাকে বলতে হবে মধ্য পর্দা কিভাবে গঠিত, তারপরে হলো প্রাইমারি প্রাচীর কিভাবে গঠিত, সেকেন্ডারি প্রাচীর কিভাবে গঠিত, ওগুলো গঠনগুলো লিখবা। আর আরেকটা লিখবা কূপ। কূপ সংলগ্ন যে এলাকা আছে ওখানে কতগুলো জিনিস আছে ওগুলো সম্পর্কে লিখতে হবে। কূপ সংলগ্ন এলাকায় কূপ কাকে বলে, পিট পিয়ার কাকে বলে, পিট মেমব্রেন কাকে বলে, প্লাজমোডেসমাটা কাকে বলে, এই জিনিসগুলো লিখলেই কোষ প্রাচীরের ভৌত গঠন লেখা হয়ে যায়। আর ছবি এখানে যেহেতু গঠন চাইছে, ছবিটা দিলে একটু ভালো হয়, হ্যাঁ, কারণ আমরা এখানে যদিও চিত্র চাই নাই, তবে গঠনটা দিয়ে দিলে তোমাদের অনেক সময় যদি লেখাতে একটু কমতি থাকে তাহলে গঠনের লেভেলিংটা যদি ঠিকঠাক থাকে আর বর্ণনা যদি একটু মানে কমও থাকে সেক্ষেত্রে তোমরা 3-এ 3 পেয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ছবিটা একটু গুরুত্বপূর্ণ। ছবিটা দিয়ে বর্ণনা একটু লিখে দিলে তোমাকে 3-এ 3 দিবে। আর যদি ছবি না দাও তাহলে গঠনটা তোমাকে একবারে পুঙ্খানুপুঙ্খ লিখতে হবে, কোথাও কোনো বাদ দেওয়া যাবে না। আর ছবিটা দিলে গঠনে একটু যদি বাদও যায় সেক্ষেত্রে টিচারের মন প্রফুল্ল থাকে, তখন তোমাকে 3-এ 3 দিয়ে দিবে।
আর যে ছবিটাই আঁকাবা, কোষ প্রাচীরে যখন ছবি আঁকাবা নিচে ক্যাপশন অবশ্যই কোষ প্রাচীর ব্র্যাকেটে আংশিক কথাটা লিখবা। কারণ কোষ প্রাচীরের যে ছবিটা আমরা পড়াইছিলাম সেটা কিন্তু পূর্ণাঙ্গ কোষ প্রাচীর না, পুরো কোষ প্রাচীরের একটা আংশিক ছবি ছিল। কাজেই যে জিনিসগুলো বললাম এইগুলো একটু খেয়াল করে শোনো, পরীক্ষায় ভালো করবা। আচ্ছা, এবার ঘ নম্বরে যাও। বি যে অংশটি দ্বারা গঠিত, তাহলে বি ছিল কি? বি প্লাজমা ছিল মেমব্রেন। কি? প্লাজমা মেমব্রেন, তাই না? তাহলে যে অংশটি দ্বারা জি গঠিত, স্যার। তাহলে বি যে অংশটি দ্বারা গঠিত মানে প্লাজমা মেমব্রেন, বি হলো প্লাজমা মেমব্রেন, তাহলে এর গঠন উপাদানগুলো কি কি ছিল প্লাজমা মেমব্রেনে? দ্বিস্তরী ফসফোলিপিড, তাই না? প্রথম প্রথম কি বলবো? দ্বিস্তরী জি ফসফোলিপিড স্যার। ছিল, প্রোটিন ছিল, গ্লাইকোক্যালিক্স, আর আরেকটা ছিল কোলেস্টেরল, তাই না? জি। হ্যাঁ, তাহলে ওটা সম্পর্কে হালকা একটু লিখবা, লিখে তার গ্রহণযোগ্য মতবাদ, তাহলে তার গ্রহণযোগ্য মতবাদটা কি ছিল? ফ্লুইড মোজাইক ওইটা। ফ্লুইড মোজাইক মডেল। তাহলে মডেলের নামটা লিখতে পেলে এবার ওই মডেল সম্পর্কে তোমাকে লিখতে হবে। তাহলে মডেল সম্পর্কে তুমি কি লিখবা? যে যখন আলোক অনুবীক্ষণ যন্ত্রে কোষঝিল্লির গঠন দেখা হয়, তখন এই কোষঝিল্লির গঠনের মধ্যে যে ফসফোলিপিড অণুগুলো আছে, এই ফসফোলিপিড অণুগুলো একটি অণু পার্শ্ববর্তী অণুকে ধাক্কা বা ঠেলা দেয়, যার কারণে একে ফ্লুইড বা তরলের মতো দেখায়। আর এই ফসফোলিপিড অণুর মধ্যে অপেক্ষাকৃত বড় প্রোটিন অণুগুলো ভেসে থাকে, যেগুলো দেখে অনেকটা মোজাইকের মতো মনে হয়। তাহলে এই থেকে আহ, একে কোষঝিল্লির এই গঠনকে ফ্লুইড মোজাইক মডেল আখ্যায়িত করা হয়। তাহলে এইভাবে তোমাকে লিখে দিতে হবে ব্যাখ্যাটা। আর এখানে তোমার হলো চিত্র না দিলেও চলে, ঘ নম্বরে চিত্র না দিলেও চলে, জাস্ট এখানে কি লিখবা? বি মানে প্লাজমা মেমব্রেন, এটার জন্য 1 পাবা, এবং যে অংশ দ্বারা গঠিত সেটা লিখলে 1, মতবাদের জন্য মতবাদের নামের জন্য 1, আর মতবাদের ব্যাখ্যার জন্য আরো 1। আর এসব কোশ্চেন গুলোতে মনে হচ্ছে যেমন প্লাজমা মেমব্রেন, এই একটা লিখলেই 1। হ্যাঁ, আবার দেখা গেলো যে আবার পরের অংশটুকু লেখার জন্য 1 পেতে গেলে আবার একটু কষ্ট করতে হবে। আবার মতবাদটার নাম লেখার জন্য 1, এটা খুব সহজেই পেয়ে যাচ্ছে। মতবাদের ব্যাখ্যা 1 পাওয়ার জন্য আবার একটু বিস্তারিত লিখতে হবে। তাহলে কিছু কিছু প্রশ্ন আছে অল্প লিখেই 1 পাওয়া যায়, আবার কিছু প্রশ্ন আছে বেশি লিখতে হয়, মানে সেখানে বাধ্য তোমরা যে লিখতে হবে। আবার অনেকে মনে করে যে বি এটা তো আসলে প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, এটা উল্লেখ না করে সরাসরি চলে গেল কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল লিখে তোমার লেখা শুরু করে দিল, সেক্ষেত্রে কিন্তু তারা নাম্বার কম পাবে। কারণ এখানে প্রত্যেকটা একটা স্টেপ আছে, যেমন বি মানে কি, অংশটি দ্বারা গঠিত, এগুলো সম্পর্কে লিখতে হবে, আলাদা আলাদা কি করে লিখতে হবে তোমাকে। তুমি বোঝো বি মানে প্লাজমা মেমব্রেন, কিন্তু তুমি লিখলা না, কাজেই তোমাকে হলো বি প্লাজমা মেমব্রেন কথাটা লিখতে হবে, কি অংশ দ্বারা গঠিত সেটাও লিখতে হবে, মতবাদের নাম লিখতে হবে, আলাদা আলাদা করে লিখতে হবে। তাহলে প্রত্যেকটা স্টেপের জন্য কিন্তু মার্কস আছে। অনেক সময় তোমরা লেখো, হ্যাঁ, প্রশ্নর উত্তরগুলো লেখো, কিন্তু শুধু শেষে কি চাইছে সেটা লিখে চলে আসো, সেই ক্ষেত্রে কিন্তু মার্কস কম পাবা। পরীক্ষার শেষে তোমরা মনে করবে যে না আমার পরীক্ষা ভালোই হলো, কিন্তু পরে মার্কস যখন পাবা তখন দেখবে যে মার্কস কম পেয়ে গেছে, এই কারণে কম পেয়ে যাও। আচ্ছা, এবার আমরা আরেকটা নমুনার প্রশ্ন আসবো। আরেকটা নমুনার প্রশ্ন, সেটা হলো মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে গেলে রবিন ও নবীন রাস্তার পাশের ইকো পার্কে হাঁটতে গেল। বাণিজ্য বিভাগে পড়ুয়া নবীন আনমনে একটি ফুলের গাছ তুলে ফেললে গাছটির পাতা, ফুল, কাণ্ড ও মূলের ভিন্ন ভিন্ন বর্ণ দেখে বিজ্ঞান বিভাগে পড়ুয়া রবিনকে এর কারণ জিজ্ঞাসা করল। তাহলে এখানে একজন ছিল রবিন আর আরেকজন ছিল হলো নবীন। তাহলে এখানে হলো রবিন হলো বিজ্ঞান পড়ুয়া, আর নবীন হলো বাণিজ্য বিভাগের ছাত্র। তাহলে প্লাজমোডেজমাটা কাকে বলে? তাহলে প্লাজমোডেজমাটার সংজ্ঞা কি বলতে পারবা? মনে আছে প্লাজমোডেজমাটা কাকে স্যার বলে? কোষ সংজ্ঞা প্রাচীরের মনে আছে কারো? স্যার দুটি কোষ, মানে দুটি পাশাপাশি কোষের
প্রাচীরে কোষ যে প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তাকে প্লাজমাডেজমাটা বলে। হ্যাঁ, কাছাকাছি গেছো কিন্তু ব্যাটে বলে মিলছে না। তাহলে এখানে আমরা বলবো পাশাপাশি দুটি কোষের কোষ প্রাচীরের কূপ এলাকায়, কোষ প্রাচীরের কূপ এলাকায়, ঠিক আছে, যে সূক্ষ্ম সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সূত্র দ্বারা সৃষ্ট সংযোগ, সূক্ষ্ম সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সূত্রক দ্বারা সৃষ্ট সংযোগ, সেই সংযোগকে আমরা বলবো প্লাজমোডেজমাটা। ঠিক আছে, তাহলে প্লাজমোডেজমাটা কাকে বলে? পাশাপাশি দুটি কোষের কোষ প্রাচীরের খুব সংলগ্ন এলাকায় যে সূক্ষ্ম সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সূত্রক দ্বারা সংযোগ তৈরি হয় তাকে প্লাজমোডেজমাটা বলে। এবার আসবো খ নাম্বার, নিউক্লিয়াসকে কেন কোষের ব্রেন বলা হয়ে থাকে? এটা বলতে পারবে কেউ? নিউক্লিয়াসকে কেন কোষের ব্রেন বলা হয়? নিউক্লিয়াস স্যার কোষের সব ওইটা তো জীবের জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে, এজন্যই। হ্যাঁ, আর একটু বলতে হবে, জীবের যৌবনিক কাজ, জীবের মানে কোষের, জীবেরও বলতে পারো বা কোষের, জীবের কোষের যৌবনিক কাজ নিয়ন্ত্রণ, সকল যৌবনিক কাজ নিয়ন্ত্রণ করে, এছাড়া বংশগত পদার্থ বহন করে। তাই একে হ্যাঁ, বংশগত পদার্থ ধারণ ও বহন করে, যেমন ডিএনএ। হ্যাঁ, ওই কাজগুলো লিখে দিলেই পেয়ে যাবে। হ্যাঁ, ওই ওই কাজের মধ্যে ওই যে ডিএনএ বহন প্লাস, তাহলে আমরা এখানে কি বলবো, নিউক্লিয়াসে কেন কোষের ব্রেন বলা হয়? এরা বংশগত পদার্থ ধারণ ও বহন করে এবং কোষের যাবতীয় যৌবনিক কাজ নিয়ন্ত্রণ করে, এই জন্য একে কোষের ব্রেন বা মস্তিষ্ক বলা হয়। গ নম্বর, রবিন নবীনকে গাছের বিভিন্ন অঙ্গের বর্ণ সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছিল? তাহলে কি ব্যাখ্যা দিয়েছিল এটা সম্পর্কে? প্লাস্টিক। প্লাস্টিড, হ্যাঁ, গুড। তাহলে প্লাস্টিড সম্পর্কে এখানে বলবা। তাহলে প্লাস্টিড তোমরা ভাগ করবা যে রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে প্লাস্টিড তিন ধরনের, একটা লিকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা হলো ক্লোরোপ্লাস্ট। যেহেতু এখানে বলছে বিভিন্ন অঙ্গের বর্ণ সম্পর্কে, হ্যাঁ, তাহলে লিকোপ্লাস্ট তখন বলবা কি, এখানে বলা হয়েছে পাতা, ফুল, কাণ্ড, মূল, তাহলে সবগুলো অঙ্গই আছে। তাহলে এখানে বলতে হবে যে লিকোপ্লাস্ট, লিকোপ্লাস্ট তোমরা জানো যে কি কি আছে ওগুলো বলবা। হ্যাঁ, তারপর হলো ক্রোমোপ্লাস্ট কি আছে ওগুলো বলবা, আর ক্লোরোপ্লাস্ট সম্পর্কে লিখবা। হ্যাঁ, এখানে সংক্ষেপে লিখতে হবে, মানে বেশি, ক্লোরোপ্লাস্ট যেমন আমরা অনেক বড় করে পড়েছি, অত বড় বড় এখানে দেওয়া যাবে না, এখানে বর্ণগুলোকে বেশি হাইলাইট করতে হবে। যেমন আমরা যদি লিকোপ্লাস্টে যাই, লিকোপ্লাস্ট আমরা বলবো এটা হলো বর্ণহীন প্লাস্টিক। লিকোপ্লাস্টে হলো খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে তিন ধরনের, যদি আমিষ সঞ্চয় হয় প্রোটিনোপ্লাস্ট, যদি শর্করা সঞ্চিত থাকে তাহলে হবে অ্যামাইলোপ্লাস্ট, আর যদি লিপিড সঞ্চিত থাকে ইলাইওপ্লাস্ট। শেষ, লিকোপ্লাস্ট শেষ। আর লিকোপ্লাস্ট কোন অঙ্গে দেখা যাবে? মূল, মূলে 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 দেখা যাবে এবং কিছু ভূনিম্নস্থ কাণ্ডে দেখা যাবে। আর এরপর আমরা যাব হলো তোমার হলো যদি ক্রোমোপ্লাস্টে যাই, তাহলে ক্রোমোপ্লাস্ট আবার বিভিন্ন রঞ্জক এখানে থাকে ক্রোমোপ্লাস্টের মধ্যে, যেমন ক্যারোটিন আছে, জ্যান্থোফিল আছে। হ্যাঁ, এগুলো সম্পর্কে তোমাকে বলতে হবে। তাহলে ক্রোমোপ্লাস্টের যে রঞ্জক গুলো আছে সেগুলো কিসের বর্ণ সৃষ্টি করে? পাতা, ফুল ইত্যাদির বর্ণ সৃষ্টি করতে পারে, যেমন রঙিন পাতা বা রঙিন ফুলের ফুল, এগুলো। তারপরে আসবে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের প্রধান রঞ্জক হলো তোমার ক্লোরোফিল। হ্যাঁ, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এগুলো থাকতে পারে। তো এরা কি কি বর্ণ, কিসের বর্ণ প্রকাশ করে? এরা হলো কচি কাণ্ড, তারপর হলো পাতা, সবুজ পাতা, এগুলো। তোমাকে এইভাবে এগুলো হাইলাইট করতে হবে। এখানে কিন্তু কখনোই ক্লোরোপ্লাস্টের গঠন চাইবে না, মানে গঠন এখানে চাইনি, এখানে হলো আহ বিভিন্ন প্লাস্টিডের যে রঞ্জক গুলো আছে সেই রঞ্জক গুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গের আহ, বর্ণে কি প্রভাব ফেলে সেগুলো তোমাকে লিখে আসতে হবে। উদ্দীপকে উল্লিখিত জ্বালানির মাধ্যমে উৎপন্ন শক্তি ও ইঞ্জিনের সাথে সাদৃশ্যপূর্ণ গঠন কোষীয় পর্যায়ে পরিলক্ষিত হয় কিনা কারণ সহ বুঝিয়ে লিখুন। আচ্ছা, ঘ নম্বরটা কি চাইছে বলো তো? ঘ মানে নম্বরটা কি কোষ চাইছে? এখানে উদ্দীপকে ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয় এরকম কিছু? না না, উদ্দীপকে বলছে জ্বালানির মাধ্যমে উৎপন্ন শক্তি। তাহলে আমরা যে জ্বালানি, আমরা যে আগুন জ্বালাই, হ্যাঁ, আমরা যে আগুন জ্বালাই, তাই না? আগুন আগুন জ্বালাই আমরা কিসের মাধ্যমে? সেটা গ্যাস হতে পারে বা
আমরা বিভিন্ন যে লাকড়ি হতে পারে সেগুলো থেকে আমরা এই জ্বালানি পেয়ে থাকি। তাহলে ওগুলো পুড়লে কি হয়, শক্তি পাওয়া যায়, আর সেই শক্তিতে তোমার রান্না হয়। তাহলে এখানে শক্তির একটা কথা বলা হয়েছে। শক্তি ওই ইন্দ্রিয়ের সাদৃশ্যপূর্ণ গঠন কোষীয় পর্যায়ে পরিলক্ষিত হয় কিনা। তাহলে কোষে এরকম শক্তির কথা বলা হয়েছে। কোষের শক্তির কেন্দ্র কে? মাইক্রোকন্ড্রিয়া। হ্যাঁ, এই তো লাইনে আসছে, মাইটোকন্ড্রিয়া। তাহলে এই মাইটোকন্ড্রিয়া, তোমাকে মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে লিখতে হবে এবং মাইটোকন্ড্রিয়া কেন আহ, শক্তির একটা সাথে তুলনা করা হচ্ছে, বা পাওয়ার হাউসের সাথে তুলনা করা হচ্ছে, এটা কারণ তোমাকে লিখতে হবে। তাহলে আমরা জানি মাইটোকন্ড্রিয়ার যে কাজগুলো আছে, যেমন আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে সবার শোষণের কতগুলো চক্র সম্পন্ন হয়। এর মধ্যে হলো অ্যাসিটাইল কোয়ে, তারপর ক্রেবস চক্র, হ্যাঁ, তারপর আসলে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ফ্যাটি অ্যাসিড চক্র। তাহলে ইত্যাদি চক্রের মাধ্যমে এরা কি করে, গ্লুকোজ বা শোষণিক বস্তুকে অক্সিডাইজড করে বা জারিত করে শক্তি উৎপন্ন করে, এটিপি, এলইডিএস2, এফএডিএস2 ইত্যাদি শক্তি উৎপন্ন করে। এটাই হলো কারণ। ঠিক আছে, কারণ সব বুঝে নেবে। তাহলে এখানে কি কি লিখবা? প্রথমে মাইটোকন্ড্রিয়া লিখবা, তারপর মাইটোকন্ড্রিয়ার গঠন লিখবা, আর মাইটোকন্ড্রিয়ার গঠনের পরে তোমাকে কারণগুলো লিখতে হবে কেন একে শক্তির সাথে তুলনা করা হচ্ছে। তাহলে শক্তির সাথে তুলনা করার পিছনে কারণটা আমি বললাম যে মাইটোকন্ড্রিয়াতে তাহলে সবার শোষণের আমরা জানি 4টা ধাপ হয়, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। এই 3টা ধাপ হবে মাইটোকন্ড্রিয়ায়। অ্যাসিটাইল কোয়ে এটা আংশিক সাইটোপ্লাজমে হয়, আংশিক হয় মাইটোকন্ড্রিয়ায়। তাহলে অ্যাসিটাইল কোয়ের কিছু অংশ ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে, আর এটা হলো ফ্যাটি অ্যাসিড চক্র মাধ্যমে এরা কি করে শোষণিক বস্তুকে জারিত করে শক্তি উৎপন্ন করে। শক্তিগুলো কি কি? এটিপি, এনএডিএস2, এফএডিএস2। ঠিক আছে, এই জন্য একে শক্তির জ্বালানির মাধ্যমে উৎপন্ন শক্তির সাথে এই জন্য তুলনা করা হয়। তো এই হলো তাহলে আজকে নমুনা কোশ্চেন গুলো। আর তোমরা নিজেরাও বাসায় যে বইগুলো, যার কাছে যে বই আছে, হ্যাঁ, সেই বই থেকে নিজেরা এরকম প্রশ্ন তৈরি করা শিখবা। হ্যাঁ, যে আমাকে দেখাতে পারো, ইনবক্সে আমাকে বলতে পারো যে স্যার এটা অনুধাবনমূলক কোশ্চেন হয়েছে কিনা বা জ্ঞানমূলক কোশ্চেন হয়েছে কিনা। হ্যাঁ, এটা আমাকে দেখাবা, তাহলে আমি বলে দিব। আর যেগুলো আছে বইয়ে সেগুলো সেগুলো তোমরা সাহায্য নিতে পারো, কারণ তোমরা হলো অনেক সময় দেখা যায় যে তুমি সবই জানো, কিন্তু এই লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে কোশ্চেন বোঝাটা হলো একটু টাফ। এই যে যেহেতু উদ্দীপকের সাহায্যে কোশ্চেনটা করা হয়, তোমার হয়তো অনেক সময় উত্তর জানা আছে কিন্তু তুমি ধরতে পারো নাই। ধরতে না পারার কারণে তোমাকে দেখা যায় পরীক্ষা খারাপ হয়ে যাবে। কাজেই তোমাকে কোশ্চেন নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করতে হবে। তুমি তো আগে সাবজেক্টটা পড়ে নিবা, পড়ে নিয়ে তারপরে এই কোশ্চেন নিয়ে একটু বিশ্লেষণ করতে হবে। তো তুমি ইনবক্সেও দিতে পারো, যে বলতে পারো যে স্যার এরকম একটা কোশ্চেন পেলাম, এটা অ্যান্সার কি হতে পারে। আর যত বেশি তোমরা নিজেরা প্রশ্ন করা শিখবা তত তোমাদের জন্য ভালো। আমি তো হয়তো একটা বা দুইটা কোশ্চেন, নমুনা কোশ্চেন দেখাই দিব, বাদ বাকি কাজ তো তোমাদেরকেই করতে হবে, তাই না? তো ঠিক আছে, আজকে আর যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার প্রথম দিয়ে আমি একটু পাইনি, মানে প্রথম যে এটা পড়াইছেন প্রথম ওগুলো একটু দিন? পাইনি, ওগুলো একটু বুঝে দিলে ভালো হতো। প্রথম দিন? না না, মানে স্যার আজকে যে প্রথম যে একটু পড়াইছেন। ও প্রথম আচ্ছা, প্রথমে যাই। প্রথমে পড়াইছে যে কোষীয় কঙ্কাল, এটা পেয়েছিলা? না স্যার, আচ্ছা, কোষীয় প্রথম কয়টা স্লাইড পাও নাই? কোথা থেকে আমি পেয়েছো? প্রথম 2-3 পেজ। আচ্ছা ঠিক আছে, না তাহলে স্যার, এগুলো আমি পাইনি। কোষীয় কঙ্কালটা আরেকটু একটু রিপিট করি। তাহলে আমরা ইউক্যারিওটিক কোষ মানে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে কঙ্কাল গঠনকারী প্রোটিন নির্মিত তন্তুময় অংশগুলোই হলো কোষীয় কঙ্কাল। তাহলে সাইটোপ্লাজমে থাকবে এবং এরা প্রোটিন দ্বারা গঠিত তন্তুময় অংশগুলোই কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল গঠনে অংশ নেয় কয়েকটা অঙ্গাণু, এর মধ্যে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই 3টা অঙ্গাণু কোষীয় কঙ্কাল গঠনে অংশ নেয়। এবং কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী কোর্ট জব 1928 সালে। তো আমরা এখন যাব হলো মাইক্রোটিবিউলস এর সংজ্ঞা। ইউক্যারিওটিক কোষের সকল ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে প্রাপ্ত অতি সূক্ষ্ম ফাঁপা নলাকৃত অংশকেই মাইক্রোটিবিউলস বলে।
গঠন, মাইক্রোটিবিউলসের ব্যাস সাধারণত 10 থেকে 20 মিলিমাইক্রন। এর গঠন উপাদানের অধিকাংশই টিবিউলিন নামক গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। তাহলে এই যে মাইক্রোটিবিউলস যেটা অঙ্গাণু, তার বেশিরভাগ অংশই কিন্তু এক ধরনের প্রোটিন যার নাম হলো টিবিউলিন। এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন, এটা দ্বারা গঠিত। টিবিউলিন দুই ধরনের হতে পারে, আলফা টিবিউলিন আর এটা হলো বিটা টিবিউলিন। এই দুই প্রকার টিবিউলিন প্রোটিন দ্বারা মাইক্রোটিবিউলস গঠিত। সিলিয়া ও ফ্লাজেলা এদের প্রধান গঠন একক। তাহলে আমরা অনেক প্রাণীতে সিলিয়া এবং ফ্লাজেলা নামক কিছু অংশ থাকবো, অনেক উদ্ভিদও আমরা দেখবো, যেমন ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা আছে। তাহলে সিলিয়া এবং ফ্লাজেলা, হ্যাঁ, এগুলো গঠনে মাইক্রোটিবিউলস ভূমিকা রাখে। স্নায়ুতন্তু, আমরা স্নায়ু কোষগুলো তো এরকম স্নায়ুতন্তু দেখবো, যেমন হাইড্রা, সেকেন্ড পেপারে হাইড্রা আছে। তো হাইড্রার ক্ষেত্রে আমরা দেখবো যে ওখানে স্নায়ুতন্তু আছে। তাহলে স্নায়ুতন্তু গঠনেও, হ্যাঁ, এই মাইক্রোটিবিউলস ভূমিকা রাখে। তাহলে স্নায়ুতন্তুতে এরা কোষের অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর সজ্জিত থাকে। কাজ, এরা ফ্লাজেলা ও সিলিয়া আন্দোলনে সাহায্য করে। আবার কোষ বিভাজনের সময়, আমরা যখন কোষ বিভাজন পড়াবো তখন কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল তন্তু বা মাখতন্তু আছে সেগুলো গঠন করবে। ক্রোমোজোমকে বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে সাহায্য করে। এরা পানি ও খনিজ পদার্থের অণুর অন্তঃকোষীয় পরিবহনে ভূমিকা রাখে। কোষের আকৃতি প্রদান ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানে এরা অংশ নেয়। এই যে 4 নম্বর যে এটা আমরা সব ধরনের যে কোষীয় কঙ্কাল গঠনের যে অঙ্গাণুগুলো আছে সবার ক্ষেত্রে এই কাজটা আমরা দিতে পারি। উদ্ভিদ কোষের সাইটোকঙ্কাল হিসেবে কাজ করে, মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্দেশ করে, কোষ ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন অন্যান্য ক্ষুদ্রাঙ্গের সাথে যুক্ত থেকে এদের সাথে যোগাযোগ ও পরিবহন কাজে সাহায্য করে। কোষীয় অঙ্গাণুগুলোর অবস্থান ও বিস্তার নিয়ন্ত্রণ করে। এরা প্রাণী কোষের সেন্ট্রিওল গঠনেও সাহায্য করে। তাহলে এই ছিল হলো তোমার প্রথম যে অঙ্গাণু মাইক্রোটিবিউলস সেটা। স্যার মাইক্রোফাইব্রিল কি? মাইক্রোফাইব্রিল, স্যার। কোথায় ওটা কোথায় দেখলাম মাইক্রোফাইব্রিল? স্যার এই যে কাজের 6 নম্বরে। মাইক্রোফাইব্রিলের বিন্যাস, এই যে কোষ প্রাচীর পড়াছিলাম না, মনে নাই কোষ প্রাচীর? হ্যাঁ স্যার। কোষ প্রাচীরে ওই যে ক্রিস্টালাইন, মাইসেলিস, তারপর সেলুলোজ চেইন, এগুলো পড়াছিলাম না? কতগুলো সেলুলোজ অণু মিলে সেলুলোজ চেইন গঠন করে, কতগুলো সেলুলোজ চেইন মিলে ক্রিস্টালাইন মাইসেলিস, আর কতগুলো ক্রিস্টালাইন মাইসেলিস মিলে তৈরি করে হলো মাইক্রোফাইব্রিল। ফাইব্রিল হলো হ্যাঁ স্যার পাইছি। তন্তুর মতো এক ধরনের উপাদান, তন্তু। তাহলে এই ছিল হলো মাইক্রোটিবিউলস। এরপর আসলো মাইক্রোফিলামেন্ট, আর তারপরে পড়াইছে তোমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটাই হলো প্রথম দিকে পড়াইছি। তোমরা প্রথম 2-3 পেজই পাও নাই, তাই না? মানে মাইক্রোটিবিউলসটাই পাও নাই। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, না স্যার এই পর্যন্তই এরপর পাইছি। আচ্ছা থ্যাংক ইউ। তো এগুলো যেগুলো পড়া লাগবে এগুলো ভালো করে পড়ো। আর এরপরে যে অংশগুলো আছে, মনে করো যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে মনে করো যে ডিএনএ, আরএনএ, তারপর হলো ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, এই জিনিসগুলো আমরা 3 নম্বর চ্যাপ্টার পড়ানোর পর পড়াবো। কারণ কোষ রসায়ন না পড়ালে তোমরা এই ডিএনএ আরএনএ এগুলো বুঝতে পারবে না। এই জন্য আমরা নেক্সট ক্লাসে চলে যাব দ্বিতীয় চ্যাপ্টার কোষ বিভাজনে। হ্যাঁ, আপাতত আমরা এই পর্যন্তই, প্রথম চ্যাপ্টারের এই পর্যন্ত আমরা পড়লাম। এই পরের অংশগুলো আমরা 3 নম্বর চ্যাপ্টার যখন শেষ হবে তখন আবার এখানে ফিরে আসবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে চলে যাব কোষ বিভাজন চ্যাপ্টারে। ওকে, তো তোমরা পারলে বাসায় কোষ বিভাজন চ্যাপ্টার একটু পড়ো। কোষ বিভাজন হয়তো আগে একটু পড়েছো 9-10-এ, তো একটু পড়ো, তাহলে আর একটু ক্লিয়ার হবে। বাসায় একটু পড়বা, আমার কাছে পড়বা, আবার আমার যখন লেকচার শেষ হয়ে যাবে তখন আবার লেকচারগুলো দেখবা, হ্যাঁ পড়বা, তাহলে কি হবে। আর প্রশ্ন বেশি করবা, যত বেশি প্রশ্ন করবা তত বেশি তোমরা ভালো করবা। তোমাদের মধ্যে 2-1 জন আছে প্রশ্ন করো, ভালো লাগে। তো ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।